প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এবং যেগুলো থেকে আসার সম্ভাবনা খুব বেশি এবং এখান থেকে আসবে সেরকম প্রশ্নগুলোকে তোমাদেরকে আগে থেকে প্রিপেয়ার হয়ে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। তৃতীয় সেমিস্টার তোমাদের প্রত্যেকের ভালো হবে এইটুকু আশা রেখে আমি আলোচনা করছি আজকের ভিডিওর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত থাকবে আশা রেখে ভিডিও শুরু করছি। প্রথম প্রশ্নটি রয়েছে, মহিষঞ্চরণ মতবাদটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করেন কে? আলফ্রেড ওয়েগনার। এই প্রশ্নটা খুব বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে মহিষঞ্চরণ মতবাদ কে প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মহিষঞ্চরণ তত্ত্বটি উপস্থাপিত হয় কত সালে? 1912 সালে। তৃতীয় প্রশ্ন, প্যানজিয়া ও প্যান্থালাসা শব্দটি ব্যবহার করেন কে? ওয়েগনার। জুয়ারি শক্তির ফলে মহাদেশগুলি সঞ্চারিত হয় কোন দিক থেকে? সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে। কয়লার অবস্থান যে বনভূমিতে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে চিরহরিত বনভূমি। চিরহরিত বনভূমিতে কয়লার অবস্থান লক্ষ্য করা যায়। 5 হচ্ছে, জিগস ফিটের নির্দেশন যে মহাসাগরের পার্শ্ববর্তী ভূখণ্ডের স্পষ্ট তা হলো আটলান্টিক মহাসাগর। এটা আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে এস আকৃতির হয়ে থাকে। এখান থেকে একটা প্রশ্ন আসবে। পরের প্রশ্ন, অতিকায় মহাদেশ ধারণা কে দেন? 1980 সালে অতিকায় মহাদেশের ধারণা দেওয়া হয়। প্যানজিয়া শব্দের অর্থ হলো অখণ্ড মহাদেশ। প্যানথালাসা কথার অর্থ অখণ্ড মহাসাগর। পরে রয়েছে, গ্লেসোপটেরি 16টি ফান জাতীয় উদ্ভিদ, এটি উদ্ভিদের জীবাশ্ম হলো। মহিষঞ্চরণ থেকে তোমরা এই প্রশ্নগুলো করলে মোটামুটিভাবে এখান থেকে আশা করা যায় এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। পরের অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করছি। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, আবহবিকারের গ্রস্ত চূর্ণীকৃত পদার্থসমূহ কোনো প্রাকৃতিক পরিবাহী শক্তির সাহায্যে ছাড়াই কেবলমাত্র কিসের ফলে ভূমির ঢাল বেয়ে নিচে নেমে এসে তাকে বলা হয় পুঞ্জ সঞ্চালন। ভূমির ঢাল বেয়ে নিচে নেমে আসাটাকে বলা হয় পুঞ্জ সঞ্চালন, আর শক্তিটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। কোনো উচ্চভূমির ঢাল বরাবর চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড ও রেগোলিথ নিচে নেমে এলে তাকে কি বলা হয়? শিলা বিসর্পণ। সলিফ্লাকশন কথার অর্থ হলো মৃত্তিকা প্রবাহ। চিরতুষারবৃত স্তরের ওপর থাকা শিথিল পদার্থ বরফ গলা জলের সঙ্গে মিশে পর্বতগাত্র বরাবর অত্যন্ত ধীর গতিতে স্থানান্তরিত হলে তাকে বলা হয় জলিফ্লাকশন। কোন অঞ্চলে সর্বাধিক মৃত্তিকা প্রবাহ দেখা যায়? কোন অঞ্চলে সর্বাধিক মৃত্তিকা প্রবাহ দেখা যায়? আর্দ্র অঞ্চলে, কারণ আর্দ্র অঞ্চলে বৃষ্টিপাত বেশি। পরে হচ্ছে, ভূমি ঢালের ওপরে থাকা মৃত্তিকার শিলাখণ্ড প্রস্তরখণ্ড প্রভৃতি ঢালের নদীর দিকে বা অন্য কোনো দিকে সরে না গিয়ে নিচের দিকে বয়ে আসাকে বা বসে গেলে তাকে বলা হচ্ছে অবনমন। পরের প্রশ্ন হচ্ছে, জিওমরফোলজি বইটি প্রকাশিত হয় কত সালে? জিওমরফোলজি বইটি প্রকাশিত হয় 1984 সালে। পৃথিবীর সুপেয় জলের সঞ্চয় হলো হিমবাহ। পৃথিবীর সুপেয় জলের সঞ্চয় হলো হিমবাহ। ভারত ও পাকিস্তানের সীমান্ত বরাবর কোন হিমবাহটি অবস্থিত? সিয়াচেন। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে দীর্ঘ হিমবাহের নাম হলো আন্টার্কটিকার মেসার্প। পৃথিবীর সবচেয়ে দীর্ঘগামী হিমবাহটি হলো আন্টার্কটিকার মেসার্প। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডের জ্যাকভাসন। পরে, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হলো আলাস্কার হুবার্ট। হিমবাহ কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য সাধন করে? উৎপাটন এবং অবঘর্ষ প্রক্রিয়া। এটা কিন্তু ভালো করে তোমরা একটু দেখবে প্রশ্নটা। সেটা হচ্ছে, হিমবাহ কোন দুটি প্রক্রিয়ায় কাজ করে? সেটা হচ্ছে উৎপাটন এবং অবঘর্ষ। পরের প্রশ্ন রয়েছে তোমাদের, ভারতের একটি উল্লেখযোগ্য করি হ্রদ হলো চন্দ্রতাল। মসৃণ গম্বুজাকৃতির শৈলশিরা যার গঠন মূলত হিমবাহ দ্বারা, যার গঠনে কিছু নুড়ি ও বালি থাকে, সেটিকে বলা হয়ে থাকে ড্রামলিন। কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্যের কোন পদ্ধতিটি সবথেকে বেশি সংগঠিত হয়? কাস্ট অঞ্চলে যেটি হয় বেশি কার্বনেশন প্রক্রিয়া। হানিকম্ব মৃত্তিকায় কোন মৃত্তিকায় দেখা যায়? হানিকম্ব ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। আর মৌচাকের মতো যে গর্ত, সেরকম গর্ত দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায়। প্রশ্নটা খুব ভালো। পরের প্রশ্নটি রয়েছে যে, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো বুড়াগুহাল। কাস্ট অঞ্চলের সৃষ্ট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্তকে কি বলা হয়? সিঙ্কহোল। যখন বেশ কয়েকটি সিঙ্কহোল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয় তখন তাকে বলা হয় ডোলাইন। কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপকে কি বলে? স্ট্যালাকটাইট। অর্থাৎ এই যদি কাস্ট অঞ্চল গুহা হয়
অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ঝুলন্ত ভূমিরূপ, অর্থাৎ ওপর থেকে এরকমভাবে ঝুলতে থাকে এই যে ভূমিরূপগুলো, এগুলোকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট। ডিপস্টোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উইলিয়াম মোরেস ডেভিস বা ডব্লিউ.এম. ডেভিস। ল্যাপিস জার্মানিতে কি নামে পরিচিত? ল্যাপিস জার্মানিতে কারেন নামে পরিচিত। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ইউ আকৃতির উপত্যকাকে কি বলা হয়? ইউ আকৃতির উপত্যকাকে হিমদ্রোণী বলে। হিমবাহের সৃষ্ট ইউ আকৃতির উপত্যকাকে হিমদ্রোণী বলা হয়। ট্রপিক্যাল ক্রাস্ট এর অপর নাম হলো টাওয়ার কাস্ট। এখানে মোটামুটি এই অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলো করবে। পরের যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে ক্লাইমেট বা জলবায়ু। ক্লাইমেট থেকে যে প্রশ্নগুলো তোমাদের, জলবায়ু এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্রতল থেকে সমুদ্রতল থেকে বায়ুমণ্ডলের বিস্তার কত? ঊর্ধ্ব আকাশে 10,000 কিমি। অর্থাৎ এই সমুদ্রতল থেকে বায়ুমণ্ডলের বিস্তার ঊর্ধ্ব আকাশে 10,000 কিলোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপ করার জন্য যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে হাইড্রোমিটার। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? 100%। নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রোকার্বন সূর্যরশ্মির সঙ্গে বিক্রিয়া করে সৃষ্টি করে ধোঁয়াশা। কোন মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে? সিরাস মেঘ। একটি অধিক উচ্চতার মেঘ হলো সিরোস্ট্রাটাস। একটি অধিক উচ্চতার মেঘের নাম কি? সিরোস্ট্রাটাস। পরে আছে প্রশ্ন, সেটা হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম কি? ভালো প্রশ্ন। স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম হচ্ছে বাম্পি ক্লাউড। শৈলক্ষেপ বৃষ্টিপাত পর্বতের কোন ঢালে সংঘটিত হয়? প্রতিবাদ ঢালে। শৈলক্ষেপ বৃষ্টিপাত অর্থাৎ এই বাধা অর্থাৎ পর্বত বা পাহাড় এদিক থেকে যদি বায়ু ছুটে যায় তাহলে এখানে উঠে গিয়ে কি করে? এই জায়গায় প্রচুর বৃষ্টিপাত ঘটায় এই ঢালে। এটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর এটা অনুবাদ ঢাল। এখানে বৃষ্টিপাত হয় না, এই অঞ্চলটাকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। পরের প্রশ্নে যাও। পরের প্রশ্ন রয়েছে কোন বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টি বলা হয়ে থাকে? নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতকে। ঘনীভূত জলীয় বাষ্প, ধূলিকণা, লবণ কণার সমন্বয়ে গঠিত হয় মেঘ। পৃথিবীর সিক্ততম স্থানটি হলো মৌসুমী রান, অর্থাৎ এখানে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টি হয়ে থাকে ভারতের মৌসুমী রানে। পরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে পৃথিবীর কত শতাংশ জল? জলের পরিমাণ কত? পৃথিবীর কত শতাংশ জল? 71% জল। সমুদ্রতলের গভীরতা নির্ণয়ের সূত্রটি হলো 1/2 × v, অর্থাৎ 1/2 × v সমুদ্রতলের গভীরতা নির্ণয়ের সূত্র। সমুদ্র জলে নিমজ্জিত মহাদেশের সম্প্রসারিত অংশটিকে কি বলা হয়? মহীসোপান বলে। উপকূল রেখা থেকে মহীসোপানের গভীরতা কত? 200 মিটার। প্রবাল গঠিত মহীসোপানের উদাহরণ হলো লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ প্রবাল গঠিত। আর তোমাদের আন্দামান নিকোবর এটা আগ্নেয় দ্বীপ। পরে সমভূমি অঞ্চলের মহীঢালের ঢাল হয়ে থাকে 2 থেকে 5 ডিগ্রি। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় সব থেকে বেশি দেখা যায় কোথায়? মহীঢাল অঞ্চলে। মহীজাগানের শীর্ষদেশের ঢাল কত হয়? 6 ডিগ্রি। পৃথিবীর গভীরতম খাত সমুদ্র খাত। পৃথিবীর গভীরতম সমুদ্র খাতটির নাম কি? মারিয়ানা খাত। প্রশান্ত মহাসাগরে খাতের সংখ্যা 32টি। আটলান্টিক মহাসাগরে খাতের সংখ্যা 19টি। ভারত মহাসাগরে খাতের সংখ্যা, সমুদ্র খাতের সংখ্যা 6টি। ট্রান্সফর্ম চ্যুতি বরাবর সৃষ্ট হয় অসংখ্য গ্রস্ত উপত্যকা। প্রশান্ত মহাসাগরের গভীরতম বিন্দুর নাম কি? চ্যালেঞ্জার ডেপথ। মোজাম্বিক খাত কোথায় অবস্থিত? মাদাগাস্কার দ্বীপের কাছে মোজাম্বিক খাত অবস্থিত। থার্মোক্লাইন স্তরের গভীরতা কত হয়ে থাকে? থার্মোক্লাইন স্তরের গভীরতা হয় 200 থেকে, অর্থাৎ মহীসোপানের পরবর্তী অংশ থেকে 1000 মিটার পর্যন্ত। এটা হচ্ছে থার্মোক্লাইন স্তরের গভীরতা। 200 থেকে 1000 মিটার পর্যন্ত হয়ে থাকে। জলের লবণতা নির্ণয়ের সর্বাধুনিক যন্ত্রের নাম কি? স্যালিনোমিটার। জলের লবণতা নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটাকে বলা হয় স্যালিনোমিটার। পরের প্রশ্ন, কোন সমুদ্র বিজ্ঞানী চ্যালেঞ্জার অভিযানকালে 47 ধরনের লবণের সন্ধান পেয়েছেন? এটা হচ্ছে ডিথমার। বাষ্পীভবন ও লবণতার মধ্যে সম্পর্ক কিরূপ হয়ে থাকে? সরল সম্পর্ক বাষ্পীভবন এবং লবণতার মধ্যে, অর্থাৎ যত পরিমাণে বাষ্পীভবন হবে লবণতার পরিমাণ তত বাড়বে। লবণতার সঙ্গে অধঃক্ষেপণের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রশান্ত মহাসাগরে গড় লবণতার পরিমাণ 34%। শতাংশ না, সহস্রাংশ, অর্থাৎ এটা এখানে 34। সমুদ্র জলের যে গভীরতায় জলের ঘনত্ব দ্রুত হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় থাকে পিকনোক্লাইন স্তর। ঘনত্বের একক হলো গ্রাম পার ঘন সেন্টিমিটার।
কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের ঘনত্ব নির্ণয় করা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, এটা একটা খুব ভালো প্রশ্ন তোমাদের এবছরের জন্য, সেটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। এই বন্ধুটি উপাদানের আন্তঃসম্পর্ক দেখানো হয়, অর্থাৎ এই দুটির মাধ্যমে, টিএস ডায়াগ্রামের মাধ্যমে কি দেখানো হয়? উষ্ণতা এবং লবণতা। টি হচ্ছে টেম্পারেচার, এস হচ্ছে স্যালিনিটি। টিএস ডায়াগ্রামের মাধ্যমে উষ্ণতা এবং লবণতা দেখানো হয়। মিনারেল রিসোর্স অব দ্য সি নামক গ্রন্থের লেখককে? বিজ্ঞানী মোরে। ইইজেড এর সম্পূর্ণ কথাটি হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন। লিথিয়াম উৎপাদন করা হয় আর্জেন্টিনাতে। থোরিয়ামের প্রধান উৎস কি? থোরিয়ামের প্রধান উৎস হলো মনোজাইট। গভীর সমুদ্রের ভাসমানকারী প্রাণী এবং উদ্ভিদের দেহ অংশ থেকে উৎপন্ন চূর্ণশিলিকা সমৃদ্ধ পিচ্ছিল তরল কাদা যে নামে পরিচিত তাকে বলা হয় সিন্ধুকর্ত। কোন জাতীয় প্রাণীর দেহাবশেষ থেকে গ্লোবিজেরিনা সিন্ধুকর্ত সৃষ্টি হয়েছে? ফ্লোরা মেনিফেরা। এটা একটা ভালো প্রশ্ন তোমাদের। পরে গ্লোবিজারিনা সিন্ধুকর্দে CaCO3 এর পরিমাণ থাকে কত? 65%। পরের প্রশ্ন, এবং এই অধ্যায়ের লাস্ট যে প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে সর্বাধিক রেডিওলারিয়াল সিন্ধুকর্দের সঞ্চয় দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এই অধ্যায় হয়ে যাওয়ার পরে তোমাদের আর একটা অধ্যায় রয়েছে এবং গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। এখান থেকে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে ঐকস শব্দটি কোন ভাষা থেকে এসছে? ঐকস শব্দটি এসছে গ্রিক ভাষা থেকে। পরের প্রশ্ন তোমাদের যেটা আছে সেটা হচ্ছে, এক সেকেন্ড, পরের যে প্রশ্নটি রয়েছে, ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ইকোসিস্টেম শব্দটি ব্যবহার হয় 1935 সালে। ইকোসিস্টেম কথাটি ব্যবহৃত হয় 1935 সালে। পরের প্রশ্ন রয়েছে, পরের যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ নিজেও বাসস্থানে জীবের অধ্যয়নকে, অর্থাৎ নিজ বাসস্থানে, নিজের জায়গায় বাসস্থানে জীবের অধ্যয়নকে বলা হয় থাকে ইকোলজি। প্রবাহমান জলধারার বাস্তুতন্ত্রকে বলা হয় থাকে লোটিক। প্রবাহমান বাস্তুধারাকে বলা হয় লোটিক এবং স্থির জলের বাস্তুতন্ত্রকে বলা হয় ল্যান্টিক। ট্রপিক লেভেলের প্রথম স্তরে কারা থাকে? ট্রপিক লেভেলের প্রথম স্তরে থাকে উৎপাদক। কোন উপাদানে বাস্তুতান্ত্রিক পিরামিড উল্টানো প্রকৃতির হয়? পরজীবী খাদ্য শৃঙ্খলের পিরামিড উল্টানো প্রকৃতির হয়ে থাকে। কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রে উপস্থিত সকল প্রজাতি জীবকে একত্রে কি বলা হয়? বায়োটা বলে। পরের যে প্রশ্নটি রয়েছে তোমাদের সেটা হচ্ছে, কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিসরে সেই স্থানের সজীব উপাদান ও জড় উপাদানের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে বলা হয় বায়োম। পরে জনসংখ্যা চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে বা পপুলেশন থেকে খুব ভালো করে করতে হবে। জনসংখ্যা এবং জনবসতি, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই এবং খুব ভালো সহজ প্রশ্ন, সহজ অধ্যায়। এখান থেকে কিন্তু তোমরা ভালো করে একটু দেখে নেবে। প্রথম প্রশ্নটি রয়েছে, ডেমোগ্রাফি শব্দের অর্থ হলো জনগণের বিবরণ। নারীর সন্তান উৎপাদন করার ক্ষমতার হার কে কি বলা হয়? প্রজননশীলতা। বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কোন তারিখে? 11 জুলাই। পৃথিবীর বৃহত্তম জনবহুল মহাদেশ হলো এশিয়া। পৃথিবীর কোন মহাদেশে জনমানবহীন? আন্টার্কটিকা মহাদেশ। কোন দেশের মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্রমানের অনুপাতকে বলা হয় জনঘনত্ব। পরের প্রশ্ন রয়েছে, কে প্রথম কাম্য জনসংখ্যা শব্দটি ব্যবহার করেন? কাম্য জনসংখ্যা ব্যবহার করেন ডুইকসেল। উন্নত দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো শিল্প। অতি স্বল্প সময়ের ব্যবধানে জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হারকে অতিক্রম করলে সেই অবস্থাকে বলা হয় জনবিস্ফোরণ বলে। মানুষ যখন স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে বলা হয় পরিব্রাজন। ক্রমবর্ধনশীল বয়সলিঙ্গ পিরামিড বা জনসংখ্যা পিরামিডের শীর্ষদেশ কেমন হয়? সংকীর্ণ। প্রত্যাবৃত্ত জনসংখ্যা পিরামিডের ভূমিভাগ ক্রমশ ছোট হওয়ার কারণ কি মৃত্যুহার অপেক্ষায় জন্মহার কম হয়ে থাকে? প্রত্যাবৃত্ত জনসংখ্যা পিরামিডের দেখতে অনেকটা কেমন হয়? অর্থাৎ এখানে দেখতে হয় নাশপাতির মতো। এটা উন্নত দেশের জনসংখ্যা পিরামিড। পরে জনবসতি থেকে যে চ্যাপ্টারে প্রশ্নগুলো করবে তোমরা সেটা হচ্ছে
একুমেন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? মার্ক জেফারসন। নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে রৈখিক বসতি। ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট কি? মৌজা বা গ্রাম। ভারতে মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত? 1 কোটিরও তারও বেশি। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলা হয়? মহানগর। ভারতের একটি নৌ প্রতিরক্ষা শহরের নাম হলো নৌ প্রতিরক্ষা শহর, এটা হচ্ছে বিশাখাপত্তনম। কোথায় অবস্থিত? এটা হচ্ছে পূর্ব ভারতে। পূর্ব ভারতে অবস্থিত বা দক্ষিণ পূর্ব ভারতে অবস্থিত বিশাখাপত্তনম বন্দর, এটা হচ্ছে একটি নৌ প্রতিরক্ষা শহরের উদাহরণ। পরের প্রশ্ন রয়েছে, গ্যারিসন শব্দের অর্থ কি? দখল। ভারতের জনসংখ্যা থেকে যে প্রশ্নগুলো করবে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বাধিক? দিল্লি। ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক রাজধানী হলো মুম্বাই। ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? কেরালা। ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন হয়? বিহার। ভারতের কত সালে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি ঘটে? 1921 সালে। কোন রাজ্যে বাস করে, অর্থাৎ কোন রাজ্যে বাস করে থাকে? নাগাল্যান্ড। জলসম্পদ থেকে যে প্রশ্নগুলো করবে তার আগে বলে দিই, তোমরা এই যে সম্পূর্ণ অনলাইনের পিডিএফটা আছে, এটা তোমরা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। ফলে ভিডিওটা দেখার পরবর্তী সময় তোমরা কিন্তু চাইলে ডেসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নিয়ে তোমরা নিজেরা পড়তে পারো, নতুবা তোমরা প্রিন্ট আউট নিয়ে সেটা পড়তে পারো, অর্থাৎ মোবাইলে কিংবা সফট কপি নিয়ে তোমরা পড়তে পারো। আসলে পরের অধ্যায়ে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে, পৃথিবীতে মোট স্বাদু জলের পরিমাণ কত? 0.03%। পরের প্রশ্ন রয়েছে, ভৌমজলের অবনমনের জন্য প্রত্যক্ষভাবে দায়ী অপরিকল্পিত নগরায়ন। জল সংরক্ষণ দিবস পালন করা হয় 22শে মার্চ। জল ধরো জল ভরো প্রকল্পের সূচনা কবে হয়? 2011 সালে। ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? শতদ্রু নদীর ওপর। অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকা লবণাক্ত হয়। ভারতে কত সালে প্রথম জলনীতি গৃহীত হয়? 1987 সালে। ন্যাপ কথার অর্থ কি? ন্যাশনাল অ্যাফরেস্টেশন প্রোগ্রাম। ভারতে কোন রাজ্যে বাড়ির ছাদে বৃষ্টির জল সংরক্ষণের গুরুত্ব সব থেকে বেশি? সেটা হচ্ছে তামিলনাড়ু। অর্থাৎ ভৌমজল নিষ্কাশনের ফলে মানুষ কোন রোগের শিকার হচ্ছে? ব্ল্যাকফুট রোগ। ভারতবর্ষের সব থেকে বেশি কোন পদ্ধতিতে জলসেচ করা হয়? খালসেচ পদ্ধতি। ইন্দিরা খাল কোথায় অবস্থিত? গুজরাটে। ভারতে মাথাপিছু জলের ব্যবহারের পরিমাণ কত? 1486 কিউবিক মিটার পার বছর। ভারতের কূপ দ্বারা সেচ করা হয় প্রায় কত হেক্টর জমিতে? 1.13 কোটি। পরের অধ্যায়ে যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা হচ্ছে খনিজ শক্তি সম্পদ থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেটা হচ্ছে, একটি প্রবাহিত সম্পদের উদাহরণ হলো প্রবাহিত সম্পদ বা প্রবাহমান সম্পদের উদাহরণ হলো জোয়ার ভাটা সম্পদ। গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট, এটা নিরপেক্ষ সম্পদ। পরের প্রশ্ন, একটি লৌহ বর্গীয় খনিজের উদাহরণ হলো আকরিক লোহা। সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো ম্যাগনেটাইট। ভারতের সব থেকে বেশি পরিমাণে লোহা পাওয়া যায় কোথায়? যে পরিমাণে লৌহ আকরিক পাওয়া যায় সেটা হচ্ছে হেমাটাইট। ভারতের কোন রাজ্যে লৌহ আকরিক উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে? উড়িষ্যা। উড়িষ্যার অধিকাংশ আকরিক লোহা কোন বন্দরের মাধ্যমে বিদেশি রপ্তানি করা হয়? পারাদ্বীপের মাধ্যমে। ম্যাঙ্গানিজের একটি আকরিক হলো পাইরোলুসাইট। ম্যাঙ্গানিজ উৎপাদনের ক্ষেত্রে ভারত পৃথিবীতে কততম স্থানে রয়েছে? প্রথম। ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এবং ম্যাঙ্গানিজ সব থেকে বেশি উৎপাদিত হয় সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, অর্থাৎ ম্যাঙ্গানিজের ম এবং মধ্যপ্রদেশের ম দুটো মনে রাখবে। ভারতে বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে উড়িষ্যা। তামার উৎকৃষ্টতম আকরিক হলো কিউপ্রাইট। ভারতের বৃহত্তম অভ্র খনিটি রয়েছে কোডামাতে। কালো হিরে বলা হয় কয়লাকে। সব থেকে উন্নত মানের কয়লার নাম হলো অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইটে কয়লার পরিমাণ কত থাকে? কার্বনের পরিমাণ সেটা হচ্ছে 85 থেকে 95%। ভারতের সব থেকে বেশি পরিমাণে যে কয়লা পাওয়া যায় বিটুমিনাস জাতীয়। সর্বনিম্ন কয়লা বা সর্বনিম্ন মানের কয়লা সেটা হচ্ছে পিট কয়লা। ভারতের প্রাচীনতম কয়লা খনি হলো রানীগঞ্জ। কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর অবস্থিত কলকাতায়। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার হলো জামনগর। এলপিজি, এটা এলপিজি টাইপ মিস্টেক আছে। এলপিজির পুরো কথার অর্থ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওপেকের সদর দপ্তর অবস্থিত ভিয়েনাতে। ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। ওপেকের পুরো কথাটি হলো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পরের প্রশ্ন রয়েছে ওএনজিসির সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। ওএনজিসির পুরো কথাটি হলো
ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ভারতের বৃহত্তম জোয়ার ভাটা শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাট উপকূলে। পশ্চিমবঙ্গের কোথায় ভূতাত্ত্বীয় বলয় দেখতে পাওয়া যায়? বক্রেশ্বরে। কোন গ্যাসে বা জৈব গ্যাসে কোন গ্যাসের প্রাধান্য শতকরা বেশি থাকে? সেটা হচ্ছে মিথেন গ্যাসের প্রাধান্য। পরবর্তী অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বর্তমান ভারতে কৃষিকাজের ওপর নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কত? 42.3%। ভারতের কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? নিউ দিল্লিতে। কেন্দ্রীয় মিলেট গবেষণা কেন্দ্রটি অবস্থিত হায়দ্রাবাদে। নাবার্ডের পুরো কথার অর্থ হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ডের সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে। শস্যাবর্তন পদ্ধতির সুফল হলো মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি। এখানে শস্যাবর্তন কি তোমরা জানো? পরে আছে একই জমিতে বছরে একটি ফসলের চাষকে বলা হয় মনোকালচার। একবারই চাষ, দুবার চাষ করাকে বলা হয় ডুও কালচার। ভারতের সর্বাধিক শস্য প্রগাঢ় যুক্ত রাজ্যটি হলো পাঞ্জাব। সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বরলককে। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথন। অপারেশন ফ্ল্যাট এই কথাটি কোন বিপ্লবের সাথে জড়িত? শ্বেত বিপ্লব বা দুগ্ধ বিপ্লব। কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয়? হরিয়ানাকে। ভারতের দুধের বালতি বলা হয় হরিয়ানাকে। ফিশারি সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইতে। ভারতের পাট উৎপাদনের প্রথম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। রেটুন প্রথা কোন কৃষির সাথে যুক্ত বা কোন ফসল? ইক্ষু, অর্থাৎ আখের যে ছোট চারাগাছ সেটা হচ্ছে রেটুন। চা রপ্তানিতে ভারতের স্থান চতুর্থ। চা রপ্তানিতে ভারতের স্থান হলো চতুর্থ। ভারতের চা উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো অসম। পরের অধ্যায় পরিবহন এবং যোগাযোগ। পরিবহন ও যোগাযোগ থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটি রয়েছে, তোমাদের ভারতের মেট্রোপলিটন শহরগুলি সড়ক পথে যুক্ত হয়েছে কিসের দ্বারা? ভারতের মেট্রোপলিটন শহর সড়ক পথে যুক্ত হয়েছে কিসের দ্বারা? সোনালী চতুর্ভুজ দ্বারা। এটা তোমরা জানো যে দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই এবং কলকাতা, এই কলকাতা থেকে আবার দিল্লি, এই যে চতুর্ভুজ আকারের সড়ক পথ এটাকে বলা হচ্ছে সোনালী চতুর্ভুজ। ভারতের মেট্রোপলিটন শহরগুলিকে যোগ করা হয়েছে। পরে GT রোড NH-19, এটা হচ্ছে এই দিল্লি থেকে কলকাতা GT রোড, এটা বর্তমান নাম শেরশাহ সুরি মার্গ রোড। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? সেটা হচ্ছে NH-44, যেটা হচ্ছে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত অবস্থিত। NH-44। ভারতের রাজ্য সড়ক পথের বিস্তার কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে? সেটা হচ্ছে মহারাষ্ট্র। অতি দ্রুত পরিবহনের জন্য নির্মিত সড়ক পথ হলো এক্সপ্রেস হাইওয়ে। ভারতের প্রথম কত সালে মেট্রো রেল পরিষেবা চালু হয়? 1984 সালে, কলকাতাতেই। কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে। ভারতের প্রাচীনতম বন্দরটি হলো কলকাতা। অল ইন্ডিয়া রেডিও কত সালে স্থাপন হয়? 1937 সালে। ভারতের ইন্টারনেটের ব্যবস্থা চালু করা হয় 1995 সালে। ইসরো ISROর সম্পূর্ণ কথাটি হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। NH-19 সড়কপথটি কোন দুটি শহরের মধ্যে বিস্তৃত? কলকাতা থেকে দিল্লি। ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ হলো NH-48। আরব সাগরের রানী বলা হয় কোন বন্দরকে? কোচি বন্দরকে বলা হয়। ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম বন্দরটি হলো মুম্বাই। বর্তমান ভারতের রজ্জুপথের সংখ্যা হলো 114টি। এবং সবশেষ অধ্যায় তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বাণিজ্য ও অর্থনীতি। এই জায়গায় তোমরা যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে দুটি দেশের মধ্যে দ্রব্যের আদান প্রদানকে বলা হয় বাণিজ্য। কোন দ্রব্য ভারত সব থেকে বেশি পরিমাণে আমদানি করে? খনিজ তেল। 2023-24 অর্থবর্ষে GDPর বৃদ্ধির হার ছিল 8.2%। কোন বাণিজ্যের ক্ষেত্রে ভোক্তারা তাদের প্রয়োজন মতো খুব সামান্য পরিমাণ দ্রব্য ক্রয় করার সুযোগ পায়? সেটা হচ্ছে খুচরো বাণিজ্য, এবং বেশি হয় সেটা হচ্ছে পাইকারিতে। WTO এর পুরো কথার অর্থ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বর্তমানে WTO সদর দপ্তরের দেশের সংখ্যা কটি? 164টি। গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় 1947 সালের 30 অক্টোবর। সার্কের পুরো কথার অর্থ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর বিজনেস কর্পোরেশন, অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। সার্কের সদস্য দেশের সংখ্যা কটি? 8টি। সেচ কথার পুরো কথাটির অর্থ হলো স্পেশাল ইকোনমিক জোন, SEZ। ভারতীয় কৃষি কিরূপ প্রকৃতির? জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ভারতের অর্থনীতি কৃষি নির্ভর। ভারতের GDPর অধিকাংশই আসে পরিষেবা ক্ষেত্র থেকে। এই প্রশ্নগুলো তোমরা যদি সবকিছু
প্রশ্ন ভালোভাবে পড়ে যেতে পারো, যেগুলো পড়েছো এতদিন ঠিক আছে, তার পরবর্তীতে এই অনলাইনার তোমাদের অনেক গুরুত্বপূর্ণ বা হেল্পফুল হতে চলেছে। পুরো কোশ্চেনগুলোকে যদি তোমরা দেখে নিতে পারো তাহলে আশা রাখছি এখান থেকে তোমরা 90%-এরও বেশি প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মঙ্গলবার তোমাদের পরীক্ষার পরে। আমি তোমাদের যে প্রশ্ন ধরে ধরে উত্তর, কোন উত্তরটা তোমরা পরীক্ষায় করে আসলে এবং কত পেলে সেটা তোমরা নিজেরা ক্যালকুলেট করতে পারবে। তার জন্য আমি উত্তর বাড়ি ফিরতে না ফিরতে আমি দিয়ে দেবো ভিডিও, সেটার অপেক্ষায় তোমরা থেকো। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো করে পরীক্ষা দিও মঙ্গলবারে প্রিপারেশন নিয়ে।